আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদেরকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো গত ক্লাসে আমরা পড়েছি আইএসপি সহ বিভিন্ন বিষয়, ওয়েব সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় পড়েছি এবং বেসিক ধারণা নিয়েছি, যেগুলো আমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আজ আমরা শুরু করব ডোমেইন নেম নিয়ে এবং ডোমেইন নেমের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবো, ডোমেইন নেম কিভাবে কাজ করে, ডোমেইন নেম বিষয়টা কি এবং ডোমেইন নেমের কিছু উদাহরণ দেখব। শুরু করি। তো ডোমেইন নেম বিষয়টা কি? সাপোজ ধরো তোমার কম্পিউটার কি থাকে, একটি আইপি অ্যাড্রেস থাকে, ইউনিক আইপি অ্যাড্রেস থাকে। এখন তোমার একটা ওয়েবসাইট আছে, তো তোমার ওয়েবসাইটেরও একটা ওই কম্পিউটার এগেনস্টে তোমার হচ্ছে একটা আইপি অ্যাড্রেস থাকে। তো তোমার ওই আইপি অ্যাড্রেসটা মনে রাখার কিন্তু আমাদের হিউম্যান ব্রেনের জন্য খুবই কষ্টকর, কারণ আমরা বাইনারি নাম্বারগুলো এত এই সাপোজ ধরো এই জায়গায় একটা দেখো আইপি অ্যাড্রেস দেওয়া আছে, তো এটাকে আমরা সহজে মনে রাখতে পারবো? কত কত ওয়েবসাইট আছে, কত কত ইয়ে আছে, কম্পিউটার আছে, এগুলোর তো আইপি অ্যাড্রেস আমাদের মনে রাখা খুবই চ্যালেঞ্জিং। সো এইটাকে লাঘব করার জন্য, যাতে আমরা সহজে বুঝতে পারি, তো আমাদের ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসের এগেইনস্টে একটি ডোমেইন নেম নিতে হয়, যেটাকে ডোমেইন বলা হয়। এবং এই যে ডোমেইন নিব, এখন তোমার এই যে ধরো এই জায়গায় আছে www.rafkhata.com একটা ওয়েবসাইট। তো এই যে তোমার নিজস্ব একটা ওয়েবসাইট তুমি রাফখাতা বানিয়েছো, এখন এই ওয়েবসাইটের এগেনস্টে যদি আরেকজন সেম নেমে সেম ডোমেইনে যদি একটা ওয়েবসাইট খুলে, তাহলে আমরা ক্লায়েন্ট হিসেবে যদি রাফখাতা লিখে সার্চ দেই, তাহলে কাকে আমরা আইডেন্টিফাই করব? তোমারটা নাকি অন্য আরেকজনেরটা? অবশ্যই রাফখাতা, তুমি যেহেতু প্রথমে করেছো, তোমাকে, তোমার ওয়েবসাইটটাই স্বতন্ত্র বা তুমি হচ্ছে মেইন। এখন এর জন্য আমাদের কিছু নিয়ম কানুন আছে, যে মানে কেউ যাতে তোমার তৈরি করা ওয়েবসাইট দ্বিতীয়বার সেম ডোমেনে না রাখতে পারে, এটাকে বলা হয় ডিএনএস বা ডোমেইন নেমিং সিস্টেম। সো ডোমেইন নেমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, যাতে করে একই নাম অন্য কেউ না পায়। যে পদ্ধতিতে ডোমেইনকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম বলে। এগুলো একটু দেখে রাখবা, কারণ এগুলো এক্সামে আসতে পারে। এবং আমাদের আরও কিছু মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটি ডোমেইন নেমের দুইটি অংশ দেখা যাচ্ছে। ডোমেইন নেমের ডটের পরের অংশটিকে টপ লেভেল ডোমেইন বলা হয়। এই যে দেখো, rafkhata.com। সো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। সো এই যে দেখো, আমরা কিছু টপ লেভেল ডোমেইন দেখতে পাচ্ছি। দেখো এই জায়গায় .com আছে, .gov আছে, .net আছে, .edu আছে, .org আছে, .mil আছে। সো এগুলা প্রত্যেকটি এক একটি টপ লেভেল ডোমেইন এবং এগুলার নিজস্ব মিনিং আছে। যেমন তুমি যখন কোনো ওয়েবসাইটে .com দেখতে পাবা, তার মানে হচ্ছে এটি কমার্শিয়াল কোনো ওয়েবসাইট। যদি .gov দেখো, তাহলে হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট। যেমন বাংলাদেশের যদি কোনো ওয়েবসাইট দেখো গভর্নমেন্টের, দেখবা bd.gov, তার মানে এটা বাংলাদেশের এবং গভর্নমেন্টের ওয়েবসাইট। এবং .net দেখতে পারবা, এটা হচ্ছে নেটওয়ার্ক টাইপের। .edu হচ্ছে এডুকেশনাল ওয়েবসাইটের। .org মানে অর্গানাইজেশন, MAIL বা মিলিটারি বেস। এরকম টপ লেভেল ডোমেন আছে, এগুলো মনে রাখবা, এগুলো কাজে লাগতে পারে। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। তো ডোমেইন নেমের পরে আমাদের পরবর্তী যে বিষয়টা পড়তে হবে, সেটা হচ্ছে ইউআরএল। ইউআরএল ফুল মিনিং হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। সো কোনো ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারের ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়, যাকে ইউআরএল বলে। এখন তুমি শুধু আইপি দিলা, কিন্তু তুমি আইপি দিয়ে তো সার্চ করলে পাবা না। এখন তোমাকে একটি পেজের একদম ইউনিফর্ম ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, যেটা সম্পূর্ণ এটা দিতে হবে, তাহলে তুমি এক্স্যাক্ট ওই পেজে তুমি ল্যান্ড করবা। সো দেখো এই জায়গায় একটা উদাহরণ দেওয়া আছে, যেমন HTTPS, এটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রোটোকল। তারপর হচ্ছে www ডট, এটা হচ্ছে সাবডোমেইন। এরপরে হোস্টিঙ্গার, তোমার নিজের যে ডোমেইন নেম তুমি রেজিস্ট্রেশন করছো ওইটা। তারপর টিউটোরিয়ালস, হোয়াট ইজ এগুলো হচ্ছে পাথ, মানে তুমি যেখানে রেখেছো ওইটার ডেস্টিনেশন। এখন একটি ওয়েবসাইটের চারটি বিষয় খেয়াল রাখতে হয়, যেমন ওয়েব প্রোটোকল, ওয়েব সার্ভার নাম, ওয়েব সার্ভার ডিরেক্টরি নেম এবং HTML ফাইলের নেম এই ইউআরএল ভিতরে থাকতে পারে। পরবর্তী স্লাইড। সো আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর মধ্যে কিছু আমাদের পার্থক্য করতে হবে, কারণ এগুলো এক্সামে চলে আসে। যেমন আইপি অ্যাড্রেস, তো আইপি অ্যাড্রেসটা কি? ইন্টারনেট প্রোটোকল। ইউআরএল কি? হচ্ছে ইউনিভার্সাল ইউনিফর্ম রিসোর্স লোকেটর।
ঠিক আছে। তো আইপি অ্যাড্রেস একটি নির্দিষ্ট লোকেশনের ঠিকানা, ইউআরএল নির্দিষ্ট রিসোর্স সমন্বিত রূপ। ডিএনএস সার্ভারের প্রয়োজন নেই, ডিএনএস সার্ভারের প্রয়োজন আছে। আইপি অ্যাড্রেস একটি নির্দিষ্ট সংখ্যায় সীমিত, ইউআরএল কোনো নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয়। আইপি অ্যাড্রেস সীমিত, কারণ আমরা জানি 32 বিটে হতে পারে, কিন্তু ইউআরএল কি সীমিত? না, সীমিত না। এবং আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমের মধ্যে কিছু পার্থক্য করতে পারি। যেমন আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে, এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলা হয়। কিন্তু ডোমেইন কি এরকম কিছু? হয়, অবশ্যই এরকম কিছু। যে আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেয়া কম্পিউটারে এরূপ নামকে ডোমেইন নেম বলা হয়। আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত হয়, অবশ্যই জানো, যেমন হেক্সাডেসিমাল লিখতে পারে, বাইনারিতে লিখতে পারে, কিন্তু ডোমেইন নেমটা কি করে? এই আইপি অ্যাড্রেসটাকে সহজ করে দিয়ে ইংরেজি অক্ষর দিয়ে লিখতে হয়। আইপি অ্যাড্রেস মনে রাখা কঠিন, অবশ্যই আমরা মানুষ, আমাদের তো এরকম এত এত আইপি অ্যাড্রেস এত এত ঠিকানা মনে রাখা খুব কঠিন, কিন্তু আমরা যদি ওই ওয়েব পেজকে একটি নাম দিয়ে দিই, নাম অবশ্যই মনে রাখা সহজ আইপি অ্যাড্রেসের তুলনায়। পরে আইপি অ্যাড্রেস IANA কর্তৃক আইপি অ্যাড্রেস নিয়ন্ত্রিত হয়, কিন্তু ডোমেইন নেম নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? ICANN। এবং পরবর্তীতে কম্পিউটার বান্ধব, অবশ্যই, কারণ কম্পিউটার আইপি অ্যাড্রেস বাইনারিতে থাকলে খুব দ্রুত গেস করতে পারে, কিন্তু যদি লেখার মাধ্যমে থাকে তাহলে একটু কষ্ট হয়, কিন্তু বুঝতে পারে। কিন্তু ডোমেইন নেম কিন্তু আবার মানুষের জন্য খুবই খুবই প্রপার, যে পিপল ফ্রেন্ডলি। এবং দেখো, এই যে কিছু উদাহরণ দেওয়া আছে যে ব্রাউজারে সরাসরি বুঝতে পারে, উদাহরণ যেমন এই যে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে যেটা বাইনারিতে দেওয়া আছে, এবং ব্রাউজার সরাসরি বুঝতে পারে না। এবং পরবর্তী স্লাইডে চলে যায়। তো এই জায়গায় ওয়েবসাইটের প্রকারভেদ, টাইপস অফ ওয়েবসাইট। এখন ওয়েবসাইট তো আমাদের অনেক 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 হাজার 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 লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে। এখন প্রত্যেকটা ওয়েবসাইট কি একই রকম টাইপের? অবশ্যই না। কারণ তুমি যদি গুগল দেখো, ইউটিউব দেখো, ফেসবুক দেখো, অবশ্যই ডিফারেন্ট টাইপের। এখন তুমি একটা ওয়েবসাইট দেখলা, শুধু কিছু ছবি দেওয়া আছে, কিছু লেখা আছে, তো এই ওয়েবসাইটটা কি? তুমি এই জায়গায় তুমি কিছু ইনপুট করতে পারতেছো না, তুমি কিছু ডাউনলোড করতে পারছো না, তুমি শুধু দেখতেছো, এক পেজ থেকে আরেক পেজ যেতেও পারতেছো না। তো এইটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। তো এটা কি বলছে দেখো, বইয়ের ভাষায় বললে, যে সকল ওয়েব পেজে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে সে সকল ওয়েব পেজকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে। পরিবর্তন করা যায় না, সাধারণত HTML ভাষা ব্যবহার করে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা হয়। তুমি মাত্র HTML পারলেই তুমি একটি স্ট্যাটিক ওয়েবসাইট বানাতে পারবা, কিন্তু তুমি একটা ডাইনামিক ওয়েবসাইট বানাতে গেলে তোমাকে অনেক অনেক বিষয় কনসিডার করতে হবে। তোমার অন্যান্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ জানতে হবে, CSS জানতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে, ব্যাকএন্ডের কাজ জানতে হবে, ফ্রন্ট এন্ডের কাজ জানতে হবে, তারপরে তুমি একটি ওয়েবসাইট বানাতে হবে। এই জায়গায় API এর কাজ আছে, আরও বিভিন্ন বিষয়। তো ডাইনামিক ওয়েবসাইটটা কিন্তু ওই স্ট্যাটিক ওয়েবসাইটে চাইতে ভালো। কারণ কি? এই ডাইনামিক ওয়েবসাইটটা হচ্ছে তুমি এই জায়গায় তোমার নিজের মতো ইনপুট দিতে পারবা, কিছু আউটপুট নিতে পারবা, ডাটাবেস যুক্ত থাকে, ঠিক আছে। তো দেখো, বইয়ের ভাষায় বলছে যে যে সকল ওয়েব পেজে আপডেট তথ্য প্রদর্শন করে, অর্থাৎ পরবর্তীতে তথ্য প্রদর্শন করে, সে সকল ওয়েব পেজকে ডাইনামিক ওয়েব পেজ বলা হয়। দেখো, এই যে ফেসবুক, গুগল, মানে কি কয়, প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডেই কিন্তু কি হয়, তথ্য পরিবর্তিত, পরিমার্জিত, আপলোড হচ্ছেই। এগুলা কি? এক একটি ডাইনামিক ওয়েবসাইট। তো ডাইনামিক ওয়েবসাইট বলতে গেলে, যেমন ক্রিকেট লাইভ স্কোরের বিভিন্ন বিষয়, ক্রিকবাজ আছে, এগুলো হচ্ছে তোমার ডাইনামিক ওয়েবসাইট। দেখো, google.com সার্ভিস, NID.gov.bd, passport.gov.bd, এগুলো কি ডাইনামিক ওয়েবসাইট, আর এগুলোর চাহিদাই বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা, স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা, ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা, ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা। এগুলো তুমি স্কিপ করলেও পারো, কিন্তু তোমার যদি খতে চলে আসে তাহলে তোমাকে অবশ্যই লিখতে হবে। তো অবশ্যই না পড়ার চাইতে কিছু তো পড়া, মানে ব্রেনে রাখা তো ভালো, পরবর্তীতে লিখতে পারবা। তো স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা কিছু আমরা দেখে নেই, যে পেজগুলোতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, অবশ্যই দ্রুত লোডিং হয়, অবশ্যই, কারণ এটা ভেজাল কম, মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়, উন্নয়ন নিয়ন্ত্রণ করা খুবই সহজ, সাধারণ কোনো ডেটাবেস সংযোগ থাকে না, HTML ও CSS জানলেই তুমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবা। স্ট্যাটিক রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন খরচ কম, তুলনামূলকভাবে বেশি নিরাপদ। এবং স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধাও কিন্তু অনেক বেশি, কারণ রান টাইম কন্টেন্ট আপডেট করা যায় না, কন্টেন্ট আপডেট করতে বেশি সময় লাগে, আপডেট করে পুনরায় আপলোড করতে হয়,
ওয়েবসাইটে ব্যবহারকারী থেকে সরাসরি ইনপুট নেওয়া যায় না। আকার বৃদ্ধি পেলে কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়। হ্যাঁ, আবার মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং করা কঠিন। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে এগুলো অনেক মানে কি কয় একটু জটিল হলেও কিন্তু অনেক ভালো। কারণ এইটা আমাদের জন্য অনেক ইন্টারেক্টিভ। যেমন রান টাইমে কন্টেন্ট আপডেট করা যায়। তুমি চাইলেও রান করার পর তুমি চাইলেও তোমার কন্টেন্ট তুমি আপডেট করতে পারবা, পরিবর্তন করতে পারবা, পরিমার্জিত করতে পারবা। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে তা পারবা না। ব্যবহারকারী থেকে সরাসরি ইনপুট নেওয়া যায়। হ্যাঁ, অবশ্যই তুমি বিভিন্ন আহ, যদি কোনো গ্রোসারি শপে যাও, ওই শপে যদি ওয়েবসাইট থাকে যেমন অ্যামাজন, তারপর হচ্ছে আমাদের যে দারাজ আছে, এগুলো কিন্তু এক ধরনের ইনপুট নিতে পারে। তারপর আপলোড করে পুনরায় আপলোড করতে হয় না। আকার বৃদ্ধি পেলে কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয় অবশ্যই। হ্যাঁ, তারপরে ডেটাবেস ব্যবহার করে কোয়েরি করে তথ্য বের করা যায়। এখন ডেটাবেস ব্যবহার করার কারণে মানে তোমার যে ডাটাগুলো থাকে প্রতিনিয়ত তুমি বিভিন্ন বিষয় আপলোড আপলোড করো তোমার আহ, ধর ফেসবুকে। এখন এই যে ডাটাগুলা এগুলো কোথায় যায়? অবশ্যই কোনো ডাটাবেসে সংরক্ষিত থাকে। তখন তুমি সার্চ দিলেই তোমার ডাটাটা তোমার পাওনা মতো তোমাকে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে ডাটাবেস। এবং ই কমার্স সুবিধা বেশি। আর ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা একটু কম, কিন্তু আবার একটু জটিলও। কারণ এই ডাইনামিক ওয়েব পেজ বানাইতে গেলে তো তোমার হচ্ছে দক্ষ জনবল লাগে। কারণ এই জায়গায় হাই লেভেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, ইঞ্জিনিয়ার লাগে, তারপরে ব্যাক এন্ডের ভালো কাজ করতে হয়, ফ্রন্ট এন্ডে কাজ করতে হয়, একটু খরচ বেশি, ছোট প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয়, তুলনামূলকভাবে প্রশিক্ষণ কঠিন। এর জন্য ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা এতটুকুই, কিন্তু বর্তমান বিশ্বে ডাইনামিক ওয়েবসাইটের চাহিদা সবচেয়ে বেশি। এবং স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কিছু পার্থক্য আছে, এগুলো পরীক্ষায় চলে আসতে পারে, বর্ণনামূলক সহ খতেও আসতে পারে। তো তোমরা এগুলো একটু দেখে নিবা, আমি বলে যাই, এবং যদি কোনো বোঝার থাকে তাহলে তোমাদের বুঝাই দেবো। কারণ দেখো, স্ট্যাটিক ওয়েবসাইটে নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে। হ্যাঁ, অবশ্যই ডাইনামিকে পেজ তৈরি হয়, ডাইনামিকভাবে পেজ তৈরি হয়। ওয়েবসাইট থিম এবং ওয়েব পেজের কন্টেন্ট নির্দিষ্ট, ওয়েব পেজের ডিজাইন এবং কন্টেন্ট রান টাইম পরিবর্তিত হয়। কয়েকটি মাত্র মার্কআপ কন্টেন্ট থাকায় দ্রুত লোড হয়। কারণ দেখো, দ্রুত লোড হওয়ার কারণ কি? কারণ তুমি এই জায়গায় শুধু স্ট্যাটিকে এইচটিএমএল এবং সিএসএস ইউজ করছো। কিন্তু ডাইনামিক কন্টেন্টে তোমাকে এইচটিএমএল ইউজ করলে হবে না। এইচটিএমএল, সিএসএস, তারপর অন্য একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভা আছে, জাভা স্ক্রিপ্ট আছে, এগুলো ইউজ করতে হবে। এর জন্য এটা একটু লোড হতে একটু দেরি হয়। দেখবা তুমি হচ্ছে যদি ফেসবুক চালাও, তোমার যদি নেট কানেকশন স্লো থাকে, দেখবা একটা লোডিং স্ক্রিন ঘুরে বাফার হয়। এই জন্য একটু আর কি ডিফারেন্স। কখনো ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার করে না, ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার করে তুলনামূলকভাবে বেশি নিরাপদ, তুলনামূলকভাবে কম নিরাপদ। কারণ কি? কারণ এই জায়গায় বিভিন্নভাবে সাইবার হামলা হয়, হ্যাকাররা হ্যাক করতে পারে, কোনো সংগঠন প্রদর্শনের তথ্য প্রদর্শন করে। হ্যাঁ, অবশ্যই। রান টাইম কন্টেন্ট পরিবর্তন হয়, যেমন ই কমার্স, অনলাইন এক্সাম ইত্যাদি ওয়েবসাইটে তথ্য প্রদর্শন হয়। তারপরে সরাসরি রান করে, অর্থাৎ অন্য সার্ভার ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয় না। সাধারণত HTML এবং CSS দিয়ে তৈরি করা হয়। সার্ভারে আর ডাইনামিক ওয়েবসাইটে সার্ভারে অ্যাপ্লিকেশন রান করে এবং আউটপুট ওয়েব পেজে প্রদর্শন করে। তাই এতে সার্ভার অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ যেমন PHP, ASP, NET, JSP ইত্যাদির প্রয়োজন হয়। তারপরে তুমি যদি স্ট্যাটিক ওয়েবসাইটে দেখো, উন্নয়ন করা সহজ, উন্নয়ন করা একটু কষ্টসাধ্য। পরিবর্তন করলে পুনরায় সার্ভারে আপলোড করা হয়, এবং ডাইনামিক ওয়েবসাইটে এডিট করে পুনরায় সার্ভারে আপলোড করার প্রয়োজন হয় না। এবং পরবর্তীতে আমরা পড়ব ওয়েবসাইটের কাঠামো। 4টি কাঠামো আছে: হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক, লিনিয়ার, সিকোয়েন্স, হাইব্রিড বা কম্বিনেশন। তো আজকে এই পর্যন্তই।